গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের পড়ে শোনাব নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখে একটি গল্প প্রেমের অনল। কদিন ধরে খুব গুমোট গরম যাচ্ছে। আজ মনে হয় বৃষ্টি হবে। সাত্তকী একবার আকাশের দিকে তাকালো। কালো মেঘে ছেয়ে আছে আকাশ, ঠান্ডা বাতাসও বইছে। ইন্দ্রজিৎ চৌধুরীর বাড়ি পৌঁছাবার আগেই মাঝ রাস্তায় না বৃষ্টি নেমে যায়। অবশ্য চিন্তার কিছু নেই, তার ব্যাগে সবসময় একটা ছাতা ঠিকই থাকে। ব্যাগের চেন খুলে ছাতাটা দেখে নেবার সময় কাগজ এবং রাবার ব্যান্ডে মোড়া টাকার বান্ডিলটাও একবার পরখ করে দেখে নিল সাত্তকী। মোট 30,000 টাকার বান্ডিল আছে। পেট্রোল পাম্পের ক্যাশ থেকে টাকাটা নিতে হলো তাকে। এই পাম্পের মালিক হলো ইন্দ্রজিৎ চৌধুরী। মালিকের টাকা তার কাছেই যাবে, এতে আর অসুবিধা কি? অসুবিধা হয়তো নেই, কিন্তু টাকাটা তার বাড়িতে পৌঁছে দেবার নির্দেশ যেরকম তড়িঘড়িভাবে দিল ইন্দ্রজিৎ টেলিফোনের মাধ্যমে, তাতে সাত্তকীর বেশ খটকা লেগেছে। কম দিন তো আর হলো না সাত্তকী এই পেট্রোল পাম্পে ক্যাশিয়ারের কাজ করছে, প্রায় 7 বছর। এত বছরের মধ্যে কোনোদিন ইন্দ্রজিৎ এভাবে তার পাম্পের ক্যাশিয়ারকে ক্যাশ টাকা নিয়ে যেতে বলেনি বাড়িতে। বিক্রির টাকা পাম্পের লকারে যা থাকে তা প্রতিদিন সাত্তকী দোকানের কর্মচারী রঘুকে নিয়ে কাছাকাছি ব্যাংকে ইন্দ্রজিতের অ্যাকাউন্টে জমা দিয়ে আসে। কিন্তু আজ অন্যরকম হলো। এত বছরের মধ্যে এই প্রথম। বেলা 1টা নাগাদ সাত্তকী হঠাৎ ইন্দ্রজিতের ফোন পেয়েছিল। এরকম কথাবার্তা হয়েছিল। ইন্দ্রজিৎ: সাত্তকী বলছো তো? সাত্তকী: বলছি স্যার। আজ ক্যাশে টাকা পয়সা কত আছে? গত রাতে আর আজ সকাল থেকে এখন পর্যন্ত যা বিক্রি হয়েছে তাতে 30,000 টাকার মতো। ওই টাকাটা নিয়ে এক্ষুনি আমার বাড়ি চলে এসো। আপনার বাড়ি? আজ ক্যাশ ব্যাংকে জমা দেব না? না, হঠাৎ আমার টাকার দরকার হয়ে পড়েছে। 30,000 নিয়েই চলে এসো এক্ষুনি, দেরি করো না। এখন 1:30 বাজে, 2:30-এর মধ্যে আমার বাড়িতে আসতে হবে। বাসে টাসে নয়, ট্যাক্সিতে চলে এসো, ওকে? সাত্তকী আর কিছু বলবার আগেই ও প্রান্তে ইন্দ্রজিৎ রিসিভার নামিয়ে দিয়েছিল। সাত্তকী নেহাতি স্বল্প বেতনের কর্মচারী, মালিকের কথা তো তাকে মানতেই হবে। সে দ্রুত 30,000 টাকার বান্ডিল কাগজের মোড়কে ভরে নিয়ে নিজের ফোলিও ব্যাগের অন্দরে চালান করে দিয়ে দোকান থেকে বের হতে যাচ্ছিল। তার আগে রঘুকে ডেকে বলল, কাস্টমার এলে ক্যাশের ব্যাপারটা সামলাতে। এই পাম্পে আরও 3 জন কর্মচারী আছে। তাদের একজন মেকানিক আর 2 জন খদ্দেরদের গাড়িতে পাইপের সাহায্যে পেট্রোল কিংবা ডিজেল ভরে দেয়। সুতরাং রঘুই ক্যাশ কাউন্টারে বসবে। ফোলিও ব্যাগ হাতে সাত্তকীকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে রঘু তাকে জিজ্ঞেস করেছিল, ব্যাংকে যাচ্ছ? না, মালিকের বাড়ি। মালিকের বাড়ি? কেন গো হঠাৎ? তলব হয়েছে তাই। তুই কাস্টমার এলে কাজটা সামলাবি। তোমার দেরি হবে? দেখা যাক, তবে এখানে আবার ফিরব। বৃষ্টি আসছে কিন্তু, ছাতা আছে? আছে, আমি চললাম। কিন্তু সাত্তকী বেরিয়ে যাবার মুহূর্তেই আবার টেলিফোন বাজল। রঘু ধরেছিল ফোনটা। পর মুহূর্তে সে সাত্তকীকে ডেকেছিল, তোমার ফোন। আমার ফোন? কে? ফিমেল ভয়েস। কে আমি কিভাবে জানব? রঘু বলল। সাত্তকী দ্রুত গিয়ে রিসিভার তুলল। রঘু তাকে লক্ষ্য করছিল। সে সাত্তকীকে বলতে শুনল, হ্যালো। ও প্রান্ত থেকে। সাত্তকী: এরকম সময় তুমি আবার ফোন করছো কেন? কি যা তা বলছো? আমার বিপদ কেন হবে? অত উতলা হয় না। ঠিক আছে,
আমি তো এখন ওদিকে যাচ্ছি, দুশ্চিন্তা করো না, পরে কথা হবে। রিসিভার নামিয়ে রেখেছিল সাত্তকী। রঘু জিজ্ঞেস করেছিল কে ফোন করেছিল। তাতে সাত্তকী যেন একটু চটে গেল। তোর এত কৌতূহল কেন? আমার প্রাইভেট ব্যাপার থাকতে পারে না? আর কথা বাড়ায়নি রঘু। তবে কিরকম যেন বেখাপ্পা লেগেছিল তার। এত বছর এই পাম্পে কাজ করছে রঘু, প্রায় সাত্তকীর সঙ্গে সঙ্গে এখানে বহাল হয়েছে। কোনোদিন এরকম অসময়ে হন্তদন্ত হয়ে মালিকের বাড়ি সাত্তকী দাকে ছুটতে দেখেনি সে। আজ কি কারণ হলো মালিকের বাড়ি যাবার? আর একটু আগে সাত্তকী দাকে যে মহিলা ফোন করেছিল সেই বা কে? কিরকম গুলিয়ে যাচ্ছিল রঘুর। একটু বাদেই ঝেঁপে বৃষ্টি নামল। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে খানিকটা হেঁটেই সাত্তকী দেখল যে মোড়ের মাথায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে বৃষ্টিও নেমেছে। সারা রাস্তা জুড়ে ঝুমকোলতার মতো বৃষ্টির ফোঁটা। ব্যাগ থেকে কোনো রকমে ছাতাটা বের করে খুলে মাথার উপর ধরে সাত্তকী দাঁড়িয়ে থাকা ট্যাক্সিটার দিকে হাত নাড়ল। গুটি গুটি ট্যাক্সি ও রাস্তা পেরিয়ে চলে এলো সামনে। ছাতাটা ঝপ করে বন্ধ করে ট্যাক্সি দরজা খুলে পেছনের সিটে বসে পড়ল সাত্তকী। ছাতা থাকলে কি হয়, তোড়ে বৃষ্টি পড়ছে। মাথার ঝাঁকড়া চুলের পেছন দিকটা আর কাঁধের কাছটা বেশ ভিজে গেছে সাত্তকীর। তার আবার সর্দির ধাত। বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে কষ্ট দেবে। ট্যাক্সি চালক মুখ না ঘুরিয়ে জানতে চাইল, কোথায়? গল্ফ গ্রিন, সাত্তকী জানালো। চালক একা নয়, তার বাঁ পাশে একজন হেল্পারও আছে। কিরকম কঠিন মুখে চুপচাপ একভাবে বসে আছে লোকটা। দেখে মনে হয় পাথরের মূর্তি। বৃষ্টিতে জানলার কাঁচ ঝাপসা, বাইরের কিছুই দেখা যাচ্ছে না। ট্যাক্সি ছুটছে, ঠিকই যাচ্ছে মনে হয়। আলিপুর থেকে গল্ফ গ্রিন রোড আর কতটা রাস্তা। বেশ কিছুক্ষণ একটানা অবিরাম বৃষ্টিপাতের পর এখন আকাশ কিছুটা ধরেছে মনে হচ্ছে। দুপাশের জানলা বন্ধ। অস্বস্তিকর গুমট গাড়ির ভেতরে। সাত্তকী একটু ঝুঁকে ডান পাশের জানলার কাঁচ নামিয়ে দিতে যাবে, হঠাৎ ট্যাক্সি থেমে গেল। পেছন দিকে হাত বাড়িয়ে বাঁ দিকের দরজাটা খুলে ধরল হেল্পার। সাত্তকী কিছু বোঝার আগেই একজন লোক হুড়মুড়িয়ে উঠে গেল ট্যাক্সির পেছনের আসনে, সাত্তকীর ঠিক পাশটিতে। এ কি, এভাবে প্যাসেঞ্জার তোলা হলো কেন? ট্যাক্সি তো আমিই ভাড়া করেছি। উত্তেজিতভাবে সাত্তকী চালককে জিজ্ঞেস করল। চালক উত্তর দিল না। উত্তর দিল এক্ষুনি উঠে আসা প্যাসেঞ্জারটি। চুপ শালা, কর্কশভাবে সে বলল। বেশি তর পাবি না। মানে? সাত্তকী অবাক হয়ে গেল। ওরকম বিশ্রীভাবে কথা বলছেন কেন? কে আপনি? এদিকে তাকিয়ে দেখ শুয়োরের বাচ্চা, লোকটা বলল। বিস্ফারিত দুই চোখে সাত্তকী দেখল পাশের লোকটির ডান হাতে একটা চকচকে রিভলভার। ফোলিও ব্যাগটা আমার হাতে তুলে দে, আমি জানি ওতে টাকা আছে। লোকটির নির্দেশ মতো কাজ সাত্তকী করল না। সে জানলার কাছ নামাতে চাইছিল, চিৎকার করছিল, হেল্প হেল্প! কিন্তু ট্যাক্সির জানলার কাঁচ নামানো থাকায় তার চিৎকার বাইরের কেউ শুনতে পেল না। পাশের লোকটি এবার এক হাতের বেঁট দিয়ে সাত্তকীর গলায় চাপ দিচ্ছে। দম আটকে আসছে তার। এবার সামনের দিক থেকে হেল্পার ঝুঁকে এসে একটা রুমাল চেপে ধরল সাত্তকীর নাকে। সাত্তকী বাধা দেবার চেষ্টা করেও পারল না। দুজনে মিলে খুব সহজেই কাবু করে ফেলল তাকে। ঝিম ধরানো তীব্র এবং মিষ্টি গন্ধ পাচ্ছিল সাত্তকী। তার সারা শরীর অবশ মনে হচ্ছিল। চোখে নেমে আসছিল ঘুম। ক্রমে ঘুমে ঢলে পড়ল সাত্তকী। বৃষ্টি একটানা ঢিমে তালে হয়ে যাচ্ছিল। ট্যাক্সি দ্রুত বেগে ছুটছিল।
সাত্তকীকে অতর্কিত অপহরণ করে এরা কোথায় নিয়ে যাচ্ছে? কলকাতা পুলিশের অপরাধ শাখার ইন্সপেক্টর রাজীব মিত্র খুব মনোযোগ দিয়ে একটা রিপোর্ট তৈরি করছে। এ শহরের পুলিশ কমিশনার ইদানিং নাকি খুবই উদ্বিগ্ন। দুষ্কৃতীরা নানা সামাজিক শ্রেণীর ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যাওয়ার পর দুষ্কৃতীরা অপহৃত ব্যক্তির আত্মীয়স্বজনের কাছ থেকে প্রচুর টাকা মুক্তিপণ দাবি করে। তারপর মুক্তিপণের টাকা না মিললে সেই ব্যক্তিকে খুন করে। এটা হলো পুলিশের কাছে একটা পরিচিত ছক। অবশ্য সবসময় যে এই ছক মিলে যায় তা নয়। অনেক ক্ষেত্রে রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণেও কোনো কোনো ব্যক্তিকে অপহরণ করার পর খুন করা হয়। এই ধরনের ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে একটা কনফারেন্স ডেকেছেন পুলিশ কমিশনার। যেসব থানা এলাকাতে এই ধরনের অপরাধ বেশি হচ্ছে সেখানকার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জদের সঙ্গে তিনি অপরাধ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং দুষ্কৃতীদের ধরা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। অপরাধ দমন শাখার ইন্সপেক্টর রাজীব মিত্রের উপর দায়িত্ব দেওয়া হয়েছে গত 1 বছরে এই মহানগরীতে সংগঠিত এই ধরনের অপরাধের বিষয়ে একটা বিশদ রিপোর্ট বানাবার। সারাদিন অফিসে বসে রিপোর্ট বানাতে ব্যস্ত রাজীব। এমনকি কখন সন্ধে পেরিয়ে গেছে, ঘড়িতে 7:30 বাজে এটাও খেয়াল করেনি। কাজে বুঁদ হয়েছিল। তার সেলফোনটা হঠাৎ এক পরিচিত রবীন্দ্রসঙ্গীতের সুরে বেজে ওঠায় সে ওটা তুলে নিল টেবিল থেকে। স্ক্রিনে যে কল করছে তার নম্বর ভেসে উঠেছে। উত্তর কলকাতার এক থানার অফিসার অবনী পুরকায়স্থ ফোন করছে। হ্যাঁ বলো অবনী, কি খবর? আপনাকে একটু ডিস্টার্ব করছি স্যার। নো মেনশন, বলো। ক্যানেল পাড়ে একটা ডেড বডি পাওয়া গেছে স্যার। ক্যানেল পাড়ে? কখন? ঘন্টা 2 আগে। ওই এলাকা থেকে আমার থানাতে একটা ফোন এসেছিল। আমি মেজবাবুকে পাঠিয়েছিলাম। মেজবাবু পিও থেকে মেসেজ পাঠাচ্ছে। আমি ওকে ওখানে থাকতে বলেছি। নিজে যাচ্ছি সেখানে। আপনাকেও জানালাম স্যার। আপনি বলেছিলেন যে কোনো মার্ডার হলেই আপনাকে জানাতে। রাজীব ঘড়ি দেখল। সন্ধ্যে 7:35। সে আবনীকে জানালো যে কিছুক্ষণের মধ্যেই ক্যানেল পাড়ে পৌঁছে যাবে। অবনী আশ্বস্ত হল। রাজীবের অফিস থেকে ঘটনাস্থল অবশ্য বেশি দূরে নয়। সে তো তার মোটর বাইকে যাবে। 8 ঘন্টা লাগবে পৌঁছতে। ট্রাফিক সিগন্যালের বাধা মাঝে মাঝে না থাকলে হয়তো আরও কম সময় লাগত। রিপোর্ট অর্ধ সমাপ্ত পড়ে রইল। ঝাঁ করে উঠে পড়ল রাজীব। অবনীর থানা তার জুরিসডিকশন অর্থাৎ কাজের এলাকার মধ্যেই পড়ে। খুন খারাপি হলে থানার বড়বাবুর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকে না, নিজেও সঙ্গে সঙ্গে পিও ভিজিট করে। অফিসের বাইরে এসে নিজের মোটর বাইকে স্টার্ট দিল রাজীব। ক্যানেল পাড়ের ঝোপের মধ্যে যে মৃতদেহ পড়েছিল তা থানার অফিসারদের খুব কাছ থেকে দেখেছে রাজীব। এক নজর দেখে মনে হলো যে খুন হয়েছে তার বয়স 30 বা 31 বছর হবে। বাদিকের রগে খুব কাছ থেকে সম্ভবত রিভলভারে গুলি করা হয়েছে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে মনে হয়। মৃতের চেহারা এবং পোশাক আশাক দেখে মনে হয়েছে সে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। রং ফর্সা, তবে তা বেশ চাপা। যাদের প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য প্রাণপণ যুদ্ধ করতে হয় তাদের চেহারায় তেমন উজ্জ্বলতা থাকে না। উচ্চতা মাঝারি, এক মাথা কোকড়া চুল। হাতের ফোলিও ব্যাগটি নিষ্প্রাণ দেহের পাশে পড়ে আছে। সেই ব্যাগ তল্লাশি করে তেমন কিছু মেলেনি, শুধু একটা টিফিন বাক্স এবং ছাতা। মৃতের বুশশার্টের পকেটে একটা মানি ব্যাগও পাওয়া গেছে। তাতে 150 টাকা এবং কিছু খুচরো পয়সা ছিল। আর একটা ভিজিটিং কার্ডও পাওয়া গেছে। রাজীব কার্ডটা নিজের কাছে রাখল। তাতে একটা ঠিকানা পাওয়া গেল, চৌধুরী অটো অয়েল।
এটা কি কোনো পেট্রোল পাম্পের ঠিকানা? ফোন নাম্বারও তো আছে। মৃত ব্যক্তি কি পেট্রোল পাম্পের মালিক? রাজীব ভাবছিল। চেহারা দেখে তো তা মনে হয় না। তাহলে এরকম হতে পারে লোকটি ওই পাম্পের একজন কর্মচারী। তাকে খুন করা হলো কেন? ক্যানেল পাড়ের কাছে জনতার ছোটখাটো ভিড় জমে গেছে। মেজবাবু আর থানার দুজন কনস্টেবল তাদের আটকে রেখেছে। মৃতদেহের কাছে আসতে দিচ্ছে না। বডি দেখে তোমার কি মনে হচ্ছে অবনী? রাজীব প্রশ্ন করল। মনে হচ্ছে লোকটাকে অন্য কোথাও খুন করা হয়েছে, পরে এখানে ডেড বডি ফেলে গিয়েছে কালপ্রিটরা। গুড। কিভাবে বুঝলে? খুনটা এখানে হলে বডির আশেপাশে অন্তত মাথার কাছে রক্ত জমাট বেঁধে থাকতো। এখানে সেরকম কোনো চিহ্ন নেই, শুধু রগের ইনজুরির কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। এক্স্যাক্টলি। বডি এবার পোস্টমর্টেম পাঠাতে হবে তো? হ্যাঁ স্যার, আমি ব্যবস্থা করছি। তবে কি তবে? মৃতের পরিচয়টা দেখা যাক। এই কার্ডটা পেলাম, ঠিকানাটা দেখি নিউ আলিপুরের। হয়তো ওখানকার কোনো পেট্রোল পাম্প। লোকটা হয়তো ওখানে কাজ করত। ওদিকটা আমি দেখছি অবনী। তুমি পোস্টমর্টেম, ইউডিকেস রেজিস্টার করা, ডেড বডির ফটো তুলে রাখা, এই কাজগুলো করে ফেলো। ওকে স্যার। অবনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে রাজীবকে স্যালুট জানালো। রাজীব মোটর বাইকে স্টার্ট দিল। এখন তার গন্তব্য নিউ আলিপুরের চৌধুরী অটো অয়েল। পরের দিন বেলা 10টা। পুলিশের পোশাকে রাজীব এখন চলন্ত মোটর বাইকে। সে এখন যাচ্ছে গল্ফ গ্রিন রোড। চৌধুরী অটো অয়েল ইন্দ্রজিৎ চৌধুরীর বাড়ি। গতকাল রাত 9টা নাগাদ রাজীব নিউ আলিপুরের অবস্থিত ওই পেট্রোল পাম্পে গিয়েছিল। সেখানকার একজন কর্মচারী রঘু মণ্ডলের কাছ থেকে অনেক তথ্য জানা গেছে। মৃত ব্যক্তির নাম সাত্তকী বেরা, এই পাম্পেরই কর্মচারী, ঠিকমতো বলতে গেলে ক্যাশিয়ার। রঘুকে জিজ্ঞাসাবাদ করে দুটো তথ্য জানা গেল, যা বেশ কৌতূহল উদ্রেক করল রাজীবের। এক, সাত্তকী সেদিন হঠাৎ একটা ফোন পেয়ে ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে যায়। সম্ভবত ফোনটা এসেছিল মালিকের কাছ থেকে। সাত্তকী রঘুকে জানিয়েছিল যে সে গল্ফ গ্রিনে মালিকের বাড়ি যাচ্ছে, কি নাকি জরুরি দরকার পড়েছিল মালিকের। রঘু দেওয়া দ্বিতীয় তথ্য হলো, মালিকের ফোন পাওয়ার পর ব্যস্ত হয়ে নিজের ফোলিও ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার মুখে হঠাৎ আরও একটা ফোন এসেছিল সাত্তকীর। প্রথমে রঘু ধরেছিল ফোনটা। একজন মহিলা কথা বলতে চেয়েছিল সাত্তকীর সঙ্গে। মাত্র কয়েক মিনিট কথা বলছিল সাত্তকী। রঘু দেখেছিল তার মুখে উদ্বেগের ছায়া। তবে কি কথা হয়েছিল সেই মহিলার সঙ্গে সে বলতে পারবে না। সাত্তকীকে জিজ্ঞেস করেছিল, সে এড়িয়ে গিয়েছিল। এর বেশি মণ্ডল ইন্সপেক্টর রাজীব মিত্রকে কিছু জানাতে পারেনি। সাত্তকী তড়িঘড়ি বেরিয়ে গিয়েছিল এটাও দেখেছিল রঘু। তারপর আর কিছু বলতে পারবে না। সাত্তকী ফিরে আসবে বলেছিল, তাই বেশ রাত হয়ে গেলেও পাম্পে বসে অপেক্ষা করছিল রঘু। প্রতিদিন রাতে ডিউটি সেরে দুজনে একসঙ্গে বাড়ি ফেরে। একই ট্রেন লাইনে বাড়ি তাদের, তবে এক জায়গাতে নয়। সাত্তকীর বাড়ি দমদম, রঘুর বাড়ি মধ্যম গ্রাম। তারা নিউ আলিপুর স্টেশন থেকে রাতের দিকে একই ট্রেনে ওঠে। সেদিন অবশ্য সাত্তকী আর ফেরেনি। ইন্সপেক্টর রাজীব মিত্রকে পাম্পে এসে জিজ্ঞাসাবাদ করতে দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল রঘু। বুঝেছিল কোনো বিপদ হয়েছে সাত্তকীর। পেট্রোল পাম্পের রেজিস্টারে কর্মচারীদের নথি পাওয়া গেল। সাত্তকীর ঠিকানা মিলে গেল সেখানে। বাড়িতে যোগাযোগ করে অবনী সাত্তকীর স্ত্রীকে থানায় নিয়ে এসেছিল। তিনি মৃতদেহ দেখে আইডেন্টিফাই করেছেন।
কিন্তু নিতান্ত স্বল্প মাইনের কর্মচারী ছাপোষা গেরস্থ সাত্তকী বেরাকে কে বা কারা খুন করল? সেই খুনের মোটিভই বা কী হতে পারে? এসব ভাবতে ভাবতে মোটর বাইকে ছুটে যাচ্ছিল রাজীব গল্ফ গ্রিন রোডে। পেট্রোল পাম্পের মালিক ইন্দ্রজিৎ চৌধুরীর সঙ্গে কথা বলা দরকার। ইন্দ্রজিতের বাড়ির ঠিকানা এবং মোবাইল নম্বর তাকে রঘু মণ্ডলী দিয়েছে। আজ সকালে মোবাইলে ইন্দ্রজিতের সঙ্গে কথাও বলেছে রাজীব। হ্যাঁ, সকাল 10টা থেকে নিজের বাড়িতে ইন্দ্রজিৎ অপেক্ষা করবে। ইন্দ্রজিতের মতে সাত্তকী ছিল খুবই নিরীহ এবং নির্বিরোধী মানুষ। তার খুন হওয়ার কারণ সেও ভেবে পাচ্ছে না। তবে ইন্দ্রজিৎ একটা ব্যাপারে সন্দেহ করছে। কী ব্যাপার? জিজ্ঞেস করেছিল রাজীব। ইন্দ্রজিৎ বলেছিল, স্যার, ফোনে সব কথা বলা যাবে না। আপনি আমাকে ইন্টারোগেশন করতে বাড়িতে আসছেন, তখনই বলবো। ইন্দ্রজিতের সন্দেহ কি সেটা জানতে রাজীবেরও বেশ কৌতূহল হচ্ছিল। প্রায় বড় রাস্তার ধারেই ইন্দ্রজিৎ চৌধুরীর দোতলা বাড়ি। বাড়ির মালিক যে বেশ অবস্থাপন্ন সেটা বাড়ির ঝকঝকে বহিরঙ্গ দেখলেই বোঝা যায়। বাড়িটা কিভাবে রাজীব খুঁজে পেল? আসলে ইন্দ্রজিৎ ফোনে তাকে হুবহু ডিরেকশন দিয়েছিল। গল্ফ গ্রিন রোডের কাছাকাছি চৌমাথা, সেখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তায় ঢুকে ঠিক 3টে বাড়ির পর চতুর্থ বাড়িটা ইন্দ্রজিতের। বেশ লম্বা মেধিন চেহারার ইন্দ্রজিৎ রাজীবের অপেক্ষায় বাড়ির সামনে দাঁড়িয়েছিল। পুলিশের পোশাকে রাজীব মোটরবাইক এদিকে আসতেই জিন্স ট্রাউজার আর স্পোর্টস গেঞ্জি পরিহিত, সম্ভবত সদ্য 40 পেরোনো যে লোকটি ডান হাত রাজীবের দিকে তুলে এগিয়ে এলো, সেই যে ইন্দ্রজিৎ চৌধুরী তা বুঝতে অসুবিধে হলো না। যথেষ্ট বিনীত ভাব ইন্দ্রজিতের। একতলা ড্রয়িং রুমে রাজীব বসেছে। অভিজাত কায়দায় সাজানো ড্রয়িং রুম। কফি ও বিস্কুট এসেছে। রাজীবের সময়ের দাম আছে। সে সরাসরি প্রসঙ্গে যেতে চাইল। দামি সোফায় মুখোমুখি বসে দুজনে, পায়ের নিচে পুরো কার্পেট। সাত্তকী বেরা আপনার পেট্রোল পাম্পে কতদিন কাজ করছে? 99-এ ঢুকেছিল, প্রায় 7 ইয়ার্স। কী কাজ করতেন? মেনলি ক্যাশের দায়িত্বে ছিল সাত্তকী। ইন্দ্রজিৎ বলল, কাস্টমারদের কাছ থেকে ক্যাশ রিসিভ করা, সেই ক্যাশ প্রতিদিন দেখত সাত্তকী। খুব ফেথফুল ছিল। সাত্তকীবাবু যেদিন খুন হয় সেদিন রাতের দিকে পিও মানে ক্যানেল পাড় থেকে আমি আপনার পেট্রোল পাম্পে গিয়েছিলাম। ঠিকানা কার কাছে পেয়েছিলেন স্যার? সাত্তকীবাবুর পকেটে একটা কার্ড ছিল, তাতে আপনার পাম্পের নাম আর ঠিকানা লেখা ছিল। ও আচ্ছা আচ্ছা। রঘু নামে আরেকজন কর্মচারী আছে দোকানে? হ্যাঁ, রঘু মণ্ডল। সে বলল সাত্তকীবাবু নাকি আপনার বাড়ির দিকে আসছিল, আপনি ফোন করে আসতে বলেছিলেন। এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। এখন খুব আফসোস হচ্ছে জানেন। আফসোস? ভুরু কুঁচকে গেল রাজীবের। বললেই বুঝতে পারবেন সাত্তকী কেন খুন হলো। গতকাল ব্যবসার কাজে আমার হঠাৎ টাকার দরকার হয়ে পড়ে। আপনার ব্যবসা মানে কি শুধু ওই চৌধুরী অটো অয়েল? না স্যার, আমার একটা ছোটোখাটো ট্যুরিজমেরও ব্যবসা আছে। যাদবপুরের অফিস। বেশ কিছু ট্যুরিস্টকে নিয়ে অমরনাথ যাবে একটা বাস। হঠাৎ মেকানিক্যাল ডিফেক্ট দেখা গেল বাসে, বেশ বড় ডিফেক্ট। ভাবলাম অত লং জার্নিতে ছাড়বো, বাসটা একেবারে ওভারহলিং করিয়ে নিই। 1025 ক্যাশ টাকার দরকার হয়ে পড়ল। ভাবলাম 30,000 টাকা সঙ্গে থাকুক। তাই সাত্তকীকে বলেছিলাম পাম্পের ক্যাশ থেকে 30,000 টাকা ক্যাশ তুলে আনতে। সেটা বলেই তো কাল হলো। সাত্তকী যে রাস্তায় ছিনতাইবাজদের হাতে পড়বে
আর তারা একেবারে মার্ডার করে দেবে ওকে তা তো বুঝতে পারিনি। ইন্দ্রজিতের গলা ধরে এলো। তাই নাকি? রাজীব নড়ে চড়ে বসল। সাত্তকীবাবুর সঙ্গে 30,000 টাকা ছিল? হ্যাঁ, খুব সৎ আর একরোখা কর্মচারী ছিল সাত্তকী। আমি জানি প্রাণ থাকতেও টাকার বান্ডিল ছিনতাইকারীদের হাতে তুলে দেবে না। ভয়ও পায়নি হয়তো, সমানে বাধা দিয়ে গেছে ওদের, তার ফলে ওকে প্রাণটা দিতে হলো ছিনতাইকারীদের রিভলভারের গুলিতে। মোস্ট প্রবাল, বিড়বিড় করল রাজীব। এই শহরে কত নাগরিককে অপহরণ করে টাকার লোভে বা অন্য কারণে ক্রিমিনালরা যে খুন করেছে সেটা রাজীব এই বিষয়ে রিপোর্ট তৈরি করতে গিয়ে বুঝেছে। এই ধরনের অপরাধীরা যে খুব বয়স্ক তা নয়, নিতান্ত টিনেজার। এদের অনেকে ড্রাগে আসক্ত। সামান্য 500 বা 1000 টাকার জন্যও এরা রিভলভার কিংবা ভোজালি চালিয়ে দিতে কসুর করে না। কিন্তু যে গ্যাং সামান্য 30,000 টাকার জন্য সাত্তকীকে খুন করলো তাদের ধরতেই হবে স্যার। আমার টাকা তাদের কাছ থেকে রিকভার হোক বা না হোক সেটা বড় কথা নয়। নিরীহ একজন মানুষকে খুন করার জন্য ওদের শাস্তি পেতেই হবে। রাজীব যেন কি ভাবছিল। সাত্তকীবাবুর ডেড বডির পাশে একটা ফোলিও ব্যাগ আমরা পেয়েছি, তাতে অবশ্য টাকা পয়সা ছিল না। পাম্প থেকে 30,000 টাকা নিয়ে ওই ফোলিও ব্যাগে ভরেই সাত্তকী একটা ট্যাক্সি নিয়ে আমার কাছে আসছিল। এর আগেও কি ওভাবে সাত্তকীবাবু টাকা নিয়ে আপনার বাড়িতে এসেছে? এর আগে না। প্রতিদিন বেলা 2টোর মধ্যে পাম্পে যা টাকা থাকতো সাত্তকী ব্যাংকে জমা করে দিত। আমারই ডিরেকশন সেটা। কোন ব্যাংক? পিএনবি, নিউ আলিপুর ব্রাঞ্চ, আমার পাম্পের কাছেই। আপনার বাড়িতে আর কে থাকে ইন্দ্রজিৎ বাবু? আমার স্ত্রী আর আমি। আমাদের এক ছেলে, শিলিগুড়ি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ে, হোস্টেলে থাকে। আপনার স্ত্রী বাড়িতে আছেন? হ্যাঁ, কেন থাকবে না? কথা বলবেন? চলুন দোতলাতে নিয়ে যাই। ওর আবার শরীরটা একটু খারাপ বলছিল, হাই প্রেশার, মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন করে আর কি। শরীর খারাপ যখন তাহলে না, কি আছে, বাড়িতে এলেন যখন আলাপ করে যান। আসলে কি জানেন তো, বেশ কুণ্ঠিতভাবেই বলে রাজীব, আমাদের ডিউটি হলো আসলে সকলকে একটু আধটু ইন্টারোগেট করা। হ্যাঁ বুঝেছি, কোনো অসুবিধে নেই, আসুন। ইন্দ্রজিৎ যথেষ্ট বুঝতার। নিজের স্ত্রী হলেও রাজীবের জিজ্ঞাসাবাদের সময় সে ঘরে থাকল না, একতলাতে নেমে গেল। জাগরিককে দেখেই বোঝা যায় বেশ সুন্দরী, তবে মুখ চোখ থমথম করছে। সেটা প্রেশার হঠাৎ বেড়ে যাওয়ার জন্য হতে পারে। সালোয়ার কামিজ পরনে জাগরির, খাটের কোণে কিঞ্চিত জড়সড় হয়ে বসেছিল। এ ঘরেও সোফা সেট আছে, রাজীব সেখানে বসেছে। সাত্তকী বেড়াকে আপনি চিনতেন? সতুদাকে? হ্যাঁ, চিনব না কেন? সতুদা? ও, এ বাড়িতে আসতো? কাজের ব্যাপারে ইন্দ্রজিতের কাছে মাঝে মাঝে আসতে দেখেছি। কেন বলুন তো? জাগরের স্বরে যেন কিঞ্চিত রুক্ষতা প্রকাশ পেল। না, এমনি। সাত্তকীবাবু খুন হয়েছে জানেন তো? হ্যাঁ জানি। কেন খুন হয়েছে আপনার কোনো আইডিয়া? ইন্দ্রজিৎ তো বলছিল 30,000 টাকা ছিল ওর কাছে, পাম্পের বিক্রির টাকা। ছিনতাইকারীরা বোধহয় সেই টাকা লুট করতে চেয়েছিল, তাই। আচ্ছা মিসেস চৌধুরী, আপনার বাড়ি কোথায়? বাড়ি? আই মিন বাবার বাড়ি। তাই বলুন। লিলুয়া, হাই স্কুলের গায়ে। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। একটা কথা বলবো অফিসার। বলুন।
আবোল তাবোল প্রশ্ন না করে সেই খুনে ছিনতাই পার্টিকে ধরার চেষ্টা করুন। পুলিশের খাতায় তো ওদের নাম থাকে, তবু ওদের আপনারা ধরেন না কেন? অ্যাপারেন্টলি কাজটা যেরকম সিম্পলিফাইড করে দেখা হয় ততটা ইজি হয়তো নয়। রাজীব বলল। এনিওয়ে, আমি চেষ্টা করব। আচ্ছা উঠি, নমস্কার। ইন্দ্রজিতের বাড়ি থেকে রাস্তায় নেমে নিজের মোটর বাইকে স্টার্ট দেবার মুহূর্তে রাজীব হঠাৎ গম্ভীরভাবে জিজ্ঞেস করল, সাত্তকী বাবু তো বিবাহিত, দমদমে থাকতো। তাই তো জানি। ইন্দ্রজিৎ বলল। আপনি তো ওকে অনেক দিন দেখছেন। কোনো অন্য মেয়ের সঙ্গে সামথিং এক্সট্রা ম্যারিটাল কিছু ছিল? এক্সট্রা ম্যারিটাল? সাত্তকী? না স্যার, হি ওয়াজ এ ভেরি সিম্পল গাই, ইন্দ্রজিৎ জানালো। সকালবেলা ঘুম থেকে উঠে সবেমাত্র বেডটি নিয়ে বসেছে, মোবাইল বাজল। ডিসি ক্রাইমের ফোন। মর্নিং স্যার। রাজীব বলল। মর্নিং। তোমার রিপোর্টের কদ্দূর? 3 দিন বাদেই তো কমিশনার সাহেবের মিটিং। রিপোর্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে স্যার, টাইপ হচ্ছে। ওকে, আমাকে একটা কপি পাঠিও। আচ্ছা রাজীব, তোমার এরিয়াতে রিসেন্টলি একটা মার্ডার হয়েছে, সাম এমপ্লয়ি অব আ পেট্রোল পাম্প অ্যাট নিউ আলিপুর। রাইট স্যার, আই এম ইনভেস্টিগেটিং। প্রোগ্রেস কদ্দূর? পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া গেছে স্যার, খুব ক্লোজ রেঞ্জ থেকে রিভলভারে গুলি করা হয়েছিল। কাদের সাসপেক্ট করছো? শোনা যাচ্ছে লোকটার কাছে নাকি 30,000 টাকা ছিল, সেই টাকা লুট করার জন্য কয়েকজন ওকে ট্যাক্সিতে তুলেছিল। হয়তো টাকা দিতে চায়নি লোকটা, রেজিস্ট করেছিল, তার ফলেই হয়তো ওকে গুলি করা হয়েছে। ডেড বডিটা ফেলে গেছে নর্থ ক্যালকাটার ক্যানেলের পাড়ে। এটাও হতে পারে, আজকাল ড্রাগ অ্যাডিক্ট এত বেড়েছে, সামান্য টাকার জন্য খুন করতে এদের হাত কাঁপে না। ট্যাক্সিটাকে আইডেন্টিফাই করতে পেরেছ? না স্যার, আমি একটু অন্যরকমভাবে ভাবছি। অন্যরকম? লোকটাকে খুনের অন্য মোটিভও থাকতে পারে, সেটা আমি খতিয়ে দেখছি স্যার। ওকে, দেখো, এর আগেও তুমি অনেক মিস্ট্রি সলভ করেছো, আমার ফেথ আছে তোমার ওপর। ও প্রান্তে ডিসি ফোন রেখে দিলেন। আজ সকালে কি করবে রাজীব আগে থেকে ভেবে রেখেছিল। যেমন এখন সে হাওড়া থেকে ট্রেনে উঠেছে, লিলুয়া যেতে হবে তাকে। একেবারে সাদা পোশাকে আছে রাজীব, কোমরে অস্ত্রটা অবশ্য আছে এবং পকেটে আইডেন্টিটি কার্ড। লিলুয়া হাওড়া থেকে মাত্র একটা স্টেশন, মিনিট 10-এর জার্নি। স্টেশন নেমে রিক্সা স্ট্যান্ডে এসে একটা রিক্সা চালককে জিজ্ঞেস করল রাজীব, লিলুয়া বয়েজ হাই স্কুল কত দূর? জানা গেল রিক্সাতে মিনিট 10 লাগবে, 5 টাকা ভাড়া। রাজীব রিক্সাতে উঠে বসল। চালক বেঠিক বলেনি, সত্যি 10 মিনিটের মধ্যে সে স্কুলের সামনে পৌঁছে গেল। ভাড়া নিয়ে রিক্সা চালক চলে গেল। রাজীব অনিশ্চিতভাবে এদিক ওদিক দেখছে। স্কুলের পাঁচিলের ওপাশেই পরপর বাড়ি, এর মধ্যে জাগরিদের বাড়ি কোনটা কিভাবে জানা যাবে? ইন্দ্রজিতের স্ত্রী জাগরি জানিয়েছিল লিলুয়া বয়েজ হাই স্কুলের পাশে তাদের বাড়ি। এখন কি জাগরিদের বাড়ি যাবে রাজীব? না, ঠিক তা নয়, কিছু ইনফরমেশন তার দরকার। সেটা কিভাবে পাওয়া যায়? এই অঞ্চলের কাউকে চেনে না, তাকেও কেউ চেনে না। তাহলে যেখানে দাঁড়িয়ে আছে রাজীব তার বিপরীত দিকে একটা ক্লাব ঘর, জাগরণ ব্যায়াম সমিতি। এখন বেলা 11টা, ক্লাব ঘর খোলা। ভেতরে মনে হলো কয়েকজন ক্যারাম খেলছে। এরা নিশ্চয়ই বেকার। পাড়ার ক্লাব ঘরে সকাল 11টায় বেকার ছাড়া আর কারা ভিড় করবে? রাজীব ক্লাব ঘরের দিকে এগিয়ে গেল।
আসতে পারি? জিজ্ঞেস করল। কি চাই? মুরব্বী গোছের একজন জানতে চাইল। আচ্ছা, এখানে জাগুরিদের বাড়ি কোনটা? জাগুরি সরকার? ওই তো ঠিক 4টে বাড়ি পরে। তার তো বিয়ে হয়ে গেছে, তিনি তো এখানে থাকেন না। জানি। আচ্ছা, সতুদা বলে কাউকে চেনেন? সতুদা? একজনের স্বরে কৌতূহল। হ্যাঁ হ্যাঁ, সাত্তকীদা। আরেকজন বলল, সাত্তকী দাও তো এখন এ পাড়ায় থাকে না, অনেক দিন উঠে গেছে। সেটাও জানি। রাজীব মৃদু হেসে বলল। সবই তো দেখছি জানেন। ক্লাব ঘরের একজন বেশ রুক্ষভাবে বলল, তাহলে কি জানতে চান? আপনি কে? আমি ইন্সপেক্টর রাজীব মিত্র, ক্রাইম ব্রাঞ্চ, ক্যালকাটা। নিজের পরিচয়পত্রটি রাজীব বের করে ধরে আছে ওদের চোখের সামনে। ক্লাব ঘরে যারা ক্যারাম খেলছিল তাদের শরীরের এবং চোখের ভাষা পাল্টে গেল মুহূর্তে। আসুন আসুন স্যার, ভেতরে আসুন, বসুন। চা নাই? কিছুই দরকার নেই ভাই, আমার শুধু ইনফরমেশন দরকার, সে ব্যাপারে হেল্প করলেই হবে। নিশ্চয়ই স্যার, আমরা সবাই এই পাড়ার আদি বাসিন্দা, পাড়ার সকলের সব কিছু জানি। কি জানতে চান বলুন। রাজীব ওদের সঙ্গে আলোচনায় মেতে গেল। লিলুয়া থেকে ফিরতে ফিরতে বেলা 1টা বেজে গেল। নিজের কোয়ার্টারে ফিরে খাওয়া দাওয়া সেরে বিশ্রামের ফুরসত এখন নেই। পুলিশের পোশাকে মোটর বাইক নিয়ে এক্ষুনি বেরোতে হবে রাজীবকে। তার মনে চাপা উত্তেজনা, যদিও মুখভাবে সেই অন্তর্গত উত্তেজনার কোনো চিহ্ন নেই। মনে মনে রাজীব নিশ্চিত যে সাত্তকী বেরা হত্যার ব্যাপারে সে সঠিক পথে এগোচ্ছে। শুধু আর 2টো কাজ বাকি, তারপরই এখনই একবার থানার ওসি অবনীর সঙ্গে কথা বলা দরকার। তাকে আজ দরকার হবে, সম্ভবত বিকেলেই। অবনীকে মোবাইলে ধরল রাজীব, নির্দেশ দিল যে সে যেন আজ বিকেলে থানাতেই থাকে। তাকে মোবাইলেই কল দেবে রাজীব। নিজের মোটর বাইকে এখন রাজীবকে দেখা যাচ্ছে নিউ আলিপুরের একটি ব্যাংকের সামনে। সে ব্যাংকে ঢুকল, সোজা চলে গেল ম্যানেজারের ঘরে। রাজীবের পরিচয় জেনে গোল গোল নিরীহ চেহারার ম্যানেজার বেশ ব্যস্ত হয়ে পড়ল। বসুন স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? ইন্দ্রজিৎ চৌধুরীর সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংকে? ইন্দ্রজিৎ চৌধুরী? চৌধুরী অটো অয়েল নামে পেট্রোল পাম্পের মালিক। ও হ্যাঁ, কি জানতে চান বলুন। গত কয়েকদিনের মধ্যে ওর অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েছে? এখনই কম্পিউটারে দেখে নিচ্ছি স্যার। ইয়েস, আমি অপেক্ষা করছি। কাজ সেরে ব্যাংক থেকে বেরিয়ে আবার নিজের মোটর বাইকে স্টার্ট দিল রাজীব। বেশ স্বস্তি পাচ্ছে সে। তার সব অনুমানই একে একে মিলে যাচ্ছে। পুলিশের চাকরি করলেও যে কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে রাজীব নিজের ইনটুইশন বা অনুমান ক্ষমতা এবং কল্পনা শক্তিকে খুবই প্রাধান্য দিয়ে থাকে। চিরকালই অপরাধীরা এখানে সেখানে অপরাধের নানা সূত্র নিজেদের অজান্তেই ছড়িয়ে রাখে। সেগুলোকে নিজের অনুমান ক্ষমতার প্রয়োগে ঠিক ঠিক চিহ্নিত করতে পারা এবং তারপর কল্পনা শক্তির সাহায্যে সেগুলোকে এক সূত্রে গ্রথিত করে অপরাধীকে গ্রেপ্তার করতে পারার উপরে নির্ভর করে তদন্তকারী পুলিশ অফিসারের সুনাম। এর আগেও রাজীব এভাবেই অনেক দুরূহ অপরাধের ক্ষেত্রে অপরাধীকে চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেয়েছে। গল্ফ গ্রিন রোড, ইন্দ্রজিৎ চৌধুরীর বাড়ি। ক্রমাগত ডোরবেল বাজাচ্ছে রাজীব। এখন দুপুর। এখন কি ইন্দ্রজিৎ বাড়িতে আছে? মাঝবয়সে যে লোকটা দরজা খুলল সে যে এবারের ভৃত্য এটা বোঝা যায়। দরজা খুলে ধূপদুরস্ত রাজীবকে দেখে
লোকটা রীতিমতো ঘাবড়ে গেল। গতকালও সে রাজীবকে এ বাড়িতে দেখেছে। সাহেব তো বাড়িতে নেই। লোকটা জানালো। আমি সাহেবের খোঁজে আসিনি, মেম সাহেবের খোঁজে এসেছি। মেম সাহেবকে কি দরকার সেটা তাকেই বলবো। আপনি ওকে খবর দিন, আমি নিচের ঘরে অপেক্ষা করছি। দৃঢ়ভাবে বলল রাজীব। ড্রয়িং রুমের সোফাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হন্তদন্ত হয়ে নেমে এলো জাগরি। রাজীবকে বেশ আর্তস্বরে জিজ্ঞেস করল, এ কি আপনি? আমার সঙ্গে কি দরকার? বসুন মিসেস চৌধুরী, ঘাবড়াবেন না। আমি আজ লিলুয়া গিয়েছিলাম। জাগরির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আমি সব জেনেছি মিসেস চৌধুরী, আপনার সতুদার কথা জেনেছি। তাহলে সেদিন 30,000 টাকা নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরোবার মুখে সাত্তকীবাবু আপনার ফোনই পেয়েছিল? এবার জাগরির দৃশ্যত কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলেছিল, আমি সতুদাকে বাঁচাতে চেয়েছিলাম অফিসার, তাই ফোন করে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু সতুদাকে ওরা বাঁচতে দিল না। খুব ভালো মানুষ ছিল সতুদা, ভীষণ ভদ্র। বিশ্বাস করুন, আমাদের সম্পর্কের মধ্যে কোনো পাপ ছিল না। আকুলভাবে কাঁদছিল জাগরি। মনের যাবতীয় শোক ধুয়ে যাচ্ছে অশ্রুধারায়। এখন চলন্ত মোটরবাইকে আসীন রাজীবের গন্তব্য যাদবপুর। বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে রাজীব দেখল দাঁড়িয়ে আছে দুটো পুলিশের গাড়ি। অবনী পুলিশের পোশাকে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে রাজীবেরই জন্য। তার পাশে দীর্ঘদেহী অতনু সামন্তকে চিনল রাজীব। সে যাদবপুর থানারই ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ। তাকেও খবর দিয়েছে রাজীব। সংক্ষেপে এই এলাকাতে হঠাৎ অভিযান চালানোর কারণও জানিয়েছে। দুটি গাড়িতেই বেশ কিছু কনস্টেবলও আছে। তারা একটু তফাতে ব্যগ্রভাবে অপেক্ষমান। হঠাৎ বাস স্ট্যান্ডে এত পুলিশের আবির্ভাব দেখে পথচারীরা হকচকিয়ে গেছে। কোথাও কি কোনো গন্ডগোল হয়েছে? ওদের কাছে এসে রাজীব মোটর বাইক থামালো। অবনী এবং অতনু দুজনে স্যালুট দিল রাজীবকে। ইন্দ্রজিৎ চৌধুরী ট্যুরিজম লোকেট করা গেছে? রাজীব অবনীকে জিজ্ঞেস করল। অবনী ঘাড় নাড়ল, আর অতনু তাকে জানালো, এই সামনে স্যার অফিসটা। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে ওই যে রাস্তাটা গেছে, ওখানে কিছুটা গেলেই। চলুন, সবাইকে আসতে হবে। শুধু আমার সঙ্গে অবনী আসবে এবং যাদবপুর থানার ওসি। রাজীব নির্দেশ দিল। ছোট অফিস, একতলায়। রিসেপশনে একজন মহিলা, তার সামনে দুটো ফোন। তিনজন পুলিশ অফিসারকে ঢুকতে দেখে তার ভুরু কোঁচকে গেল। মিস্টার ইন্দ্রজিৎ চৌধুরী আছেন? জানতে চাইল রাজীব। আছেন, ওই যে ভেতরের ঘর। ভয়ে ভয়ে জানালো মহিলা। প্লাইউডের দরজার হ্যান্ডেল ঘুরিয়ে রাজীব ছোট অফিস ঘরে ঢুকল। টেবিলে কিছু কাগজপত্র ছড়ানো। ইন্দ্রজিৎ একটা কাগজ পড়ছিল। মুখ তুলে রাজীব এবং অন্যদের দেখে একেবারে থ বনে গেল যেন। কি ব্যাপার স্যার? আপনারা? আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। রাজীব বলল। আমাকে? কি বলছেন আপনি? আমার অপরাধ? সাত্তকী বেরার খুনের জন্য আপনাকে আমি দায়ী করছি। কি যা তা বলছেন? এভাবে আমাকে হিউমিলিয়েট করার জন্য আপনার চাকরি নিয়ে টানাটানি হবে? আমার কানেকশন আপনি জানেন না? সাত্তকী বেরা খুন হয়েছে পরশুদিন 10 তারিখে, আর 11 তারিখে নিউ আলিপুরের ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্টে 30,000 টাকা জমা পড়েছে। আমি নিশ্চিত যে এটা সেই 30,000 টাকা যা সাত্তকী খুন হবার দিন নিজের ফোলিও ব্যাগে ভরে আসছিল আপনারই বাড়িতে, আপনারই নির্দেশে।
ইন্দ্রজিতের মুখ ছায়ের মতো ফ্যাকাশে, কিন্তু সে ভাঙবে তবু মচকাবে না। বলল, কোর্টে এসব আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারবেন তো? চেষ্টা করব, বলল রাজীব। তারপর অবনীকে চোখের ইশারা করল। সে এগিয়ে গিয়ে হাত ধরল ইন্দ্রজিতের। চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যাদবপুর থানার অফিসারের ঘরে বসেছিল রাজীব। অতনু তো আছেই, অবনীও আছে। টেবিলে চায়ের কাপ, বিস্কুট। চায়ের কাপে চুমুক দিল রাজীব। তারপর বলতে শুরু করল। শুধু ইন্দ্রজিৎ চৌধুরীর স্ত্রী জাগরীর একটা অসতর্ক উচ্চারণই আমাকে এই খুনের ডিরেকশনে সাহায্য করেছে। সাত্তকীর কথা বলতে গিয়ে হঠাৎ সতুদা বলেছিল, স্বামীর অধস্তন কর্মচারীকে কি স্ত্রী এরকম নামে সম্বোধন করতে পারে? আমার সন্দেহের শুরু তখনই। তারপর স্রেফ নিজের কল্পনা আর অনুমানের উপর নির্ভর করে এগিয়ে গেছি। লিলুয়ার মেয়ে জাগরী, সেই পাড়ায় খোঁজ নিয়ে জেনেছি যে সে আর সাত্তকী এক পাড়াতেই থাকত। ওই পাড়াতেও সাত্তকী সতুদা নামে পরিচিত। ওরা দুজনে দুজনকে ভালোবাসত। কিন্তু তারপর জাগরীর বিয়ে হয়ে যায় ইন্দ্রজিৎ চৌধুরীর সঙ্গে। সাত্তকী জাগরীর বিয়ের পরও তার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ রাখত। শুধু সেই যোগাযোগ রাখার জন্যই হয়তো ইন্দ্রজিতের পেট্রোল পাম্পে চাকরি নেয়। জাগরীর সঙ্গে তার সম্পর্কও ছিল, বোঝা যায়। ক্রমে ইন্দ্রজিৎ তা বুঝতে পারে। হয়তো এসব নিয়ে অশান্তিও ছিল স্ত্রীর সঙ্গে। তা সত্ত্বেও জাগরী হয়তো মেলামেশা বন্ধ করতে চায়নি সাত্তকীর সঙ্গে। তখন ইন্দ্রজিৎ সুপার কিলার লাগিয়ে সাত্তকীকে খুন করে। 30,000 টাকা নিয়ে সাত্তকীকে নিজের বাড়িতে আসতে বলার ব্যাপারটা আসলে ইন্দ্রজিতের একটা ফাঁদ। পেট্রোল পাম্পের কাছে খুনিরা ইন্দ্রজিতের নির্দেশ মতো ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল। সাত্তকী টাকাটা ফোলিও ব্যাগে ভরে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে সেই ট্যাক্সিটাই সাত্তকীর কাছে এসে দাঁড়ায়। সাত্তকী তাতে উঠে পড়ে। ট্যাক্সির মধ্যেই হয়তো তাকে খুন করে উত্তর কলকাতার ক্যানের পাড়ে মৃতদেহ ফেলে রেখে আসা হয়। সাত্তকীর রগের কাছে যেখানে গুলি করা হয়েছিল তা অবশ্যই পেশাদার গুন্ডাদের কাজ। ওরা আঘাতের ক্ষেত্রে আনাড়ি হয় না। খুন করার সময় ট্যাক্সিতে কতজন ছিল, ট্যাক্সি চালক নিজেও এই ষড়যন্ত্রের পেছনে ছিল কি না, এসব ধীরে ধীরে জানা যাবে যখন ইন্দ্রজিতের জেরা শুরু হবে পুলিশের হেফাজতে। শুধু একটাই প্রশ্ন স্যার, অবনী বলল। হ্যাঁ বলো। যে সুপার কিলারের কথা আমরা অনুমান করছি, যাদের ইন্দ্রজিৎ চৌধুরী ভাড়া করেছিল সাত্তকীকে খুন করার জন্য, তারা কি এতটাই সৎ হবে যে খুন করার পর সাত্তকীর ব্যাগের 30,000 টাকা গুনে গুনে ফেরত দেয় ইন্দ্রজিৎকে? 200-500 টাকাও কি সরাবে না? না, সরাবে না। দেখো, অভিজ্ঞতা থেকে বলছি, এসব পেশাদার গুন্ডারাও কিন্তু কতগুলো নীতি নিয়ে চলে। ধরা যাক সাত্তকীকে খুন করার জন্য ইন্দ্রজিতের সঙ্গে তাদের 2 লাখ টাকার চুক্তি হয়েছিল। শুধু সেই টাকায় ওরা নেবে, তার বাইরে বাড়তি পয়সা একটাও নয়, সুযোগ থাকলেও নয়। কাস্টমারদের কাছে তাদেরও একটা গুডউইল প্রমাণ করতে হয়। সাত্তকী খুন হওয়ার ঠিক পরদিন ইন্দ্রজিৎ ব্যাংকে হুবহু 30,000 টাকা জমা করেছে। হুবহু 30,000 টাকা। এটা তার একটা ভুল। এটাও যে পুলিশের চোখে ধরা পড়তে পারে তার মনে হয়নি। এরকমই হয়, অপরাধীরা কোথাও কোথাও তাদের খুনের চিহ্ন রেখে যায়। তাহলে স্যার, খুনের পেছনে মোটিভ হলো অবৈধ প্রেম? অতনু বলল। হ্যাঁ, অবৈধ প্রেমের আগুনও বলতে পারো। রাজীব হাসল। আগুনের শুদ্ধ বাংলা তো অনল, তাই না স্যার? হ্যাঁ, তাই তো। রাজীব বলল অতনুকে, তুমি তো আবার পুলিশ অফিসার হয়েও কবিতা টবিতা লেখো, তুমিই ভালো জানবে। হেসে বলল রাজীব। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, প্রেমের অনল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।
আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।